আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ার সামরিক সদর দপ্তরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের দোকান থেকে পণ্য চুরি করতে গিয়ে আটক হয়েছেন ভারতীয় এক নারী। একযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে 24 ঘন্টায় নিহত হয়েছেন 61 জন ফিলিস্তিনি। এবার কট্টরপন্থী ইহুদিদের কারণে পতনের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত হয়েছে ইরান, বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজধানী দামেস্কে সিরিয়ার সামরিক সদর দপ্তরে প্রবেশপথে বুধবার 16 জুলাই হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রাইটার্সকে জানিয়েছে দেশটির রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও ইসরায়েলি হামলা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসে। ইসরায়েলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে তারা ইসরায়েলের দক্ষিণে দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর সুদাইদায় আক্রমণ করেছে এবং তারা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় শহরটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে। মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বুধবার সুদাইদা সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পরে হামলার ঘটনাটি ঘটল। সংবাদ মাধ্যম এফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় দ্রুজ অশোষিত সোদিয়া প্রদেশে গত কয়েকদিনের সাম্প্রদায়িক সংঘাতে অন্তত নিহতের সংখ্যা বেড়ে 248 জনে দাঁড়িয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। এসওএইচআরসির তথ্য মতে নিহতদের 92 জন সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য। এর মধ্যে 21 জন সিরীয় সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। কমপক্ষে 138 জন নিরাপত্তা কর্মী এবং 18 জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ভ্রমণকারী এক ভারতীয় নারী। 7 ঘন্টারও বেশি সময় ধরে ওই দোকানে ঘুরছিলেন তিনি। পরে সেই স্টোর থেকে প্রায় $1300 বাংলাদেশি মুদ্রায় 1.5 লক্ষ টাকার পণ্য চুরি করেন। এই ঘটনায় একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। বুধবার 16 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়া এক ভারতীয় নারীকে টার্গেট নামের খুচরা বিক্রেতা চেইনের দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে 7 ঘন্টার বেশি সময় ঘোরাঘুরির পর তাকে সন্দেহ আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ জানায় ওই নারী প্রায় $1300 মূল্যের পণ্য চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পুলিশের ব্যাট ক্যামেরায় ফুটেজে টার্গেট কর্মী অভিযোগ করেছেন, এই নারী 7 ঘন্টা ধরে দোকানে ঘুরছিলেন। তিনি জিনিস তুলছিলেন, ফোনে দেখছিলেন, এক শেলফ থেকে আরেক শেলফে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত কোনো পেমেন্ট বা অর্থ পরিশোধ না করে দোকানের পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং পণ্যের দাম পরিশোধের প্রস্তাব দেন। তিনি বলেন, আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি, আমি এই দেশের মানুষ নই, এখানে থাকবো না। উত্তরের নারী পুলিশ কর্মকর্তা বলেন, আপনার দেশ ভারতে কি জিনিস চুরি করা বৈধ? আমার মতে তো মনে হয় না। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে 2 জন ত্রাণপ্রার্থী রয়েছেন। পৃথক একাধিক ইসরায়েলি হামলায় এসব প্রাণহানি ঘটে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা NRUW সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সেখানে ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ সম্ভব না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদে পড়বে। আল জাজিরা জানায়, মঙ্গলবার উত্তর গাজার সারি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 23 জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা হয়। এতে কমপক্ষে 2 জন নারী নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি কাজ শুরুর পর থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে 875 জন
মারা গেছেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছিলেন তারা উদ্ধারকারী দলগুলো মঙ্গলবার ভোরের পর থেকে কমপক্ষে 18 জন শহীদ এবং কয়েক ডজন আহতকে পরিবহন করেছেন, যার বেশিরভাগই উত্তর গাজার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুসারে গাজা শহরের একটি তাঁবুতেও ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছে। এছাড়া আরও হামলায় বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে। ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ার ভাঙ্গনের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। 15 জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ইউনাইটেড টরস জুডাইম দলের 6 জন সদস্য পার্লামেন্ট কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরায়েলের পার্লামেন্ট সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন নেতানিয়াহু। ইসরায়েলের অতি রক্ষণশীল দল হিসেবে পরিচিত এই ইউটিজে দলটি ইসরায়েলের কঠোর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলে। হেরেদি পুরুষরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পরে। এই সম্প্রদায়ের ছেলে মেয়েরা পৃথক স্কুলে পড়াশুনো করে। অনেক ইহুদি শিশু 20-30 বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেন ইয়েশিবা স্কুলে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদেরকে বিরত রাখে। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করে। তারা নিজেদেরকে এক বিভিন্ন পরিবেশে রেখে নিজস্ব অর্থনৈতিক কমিউনিটি গড়ে তোলা আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তারা মনে করে ধর্মীয় গ্রন্থ তোরাই অধ্যয়ন তাদের দেশের সেবা। সরকার গঠনের সময় নেতানিয়াহু অতি রক্ষণশীল দল ইউটিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবে না। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে। এর কারণেই পতনের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যে কোনো নতুন সামরিক হামলার কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। বুধবার 16 জুলাই রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে গত মাসে 12 দিনের সংঘর্ষে যে পাল্টা আঘাত হানা হয়েছিল, ইরান তার চেয়েও বড় জবাব দিতে সক্ষম। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খামেনির ভাষণে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের কিছু সংবেদনশীল কেন্দ্র এবং প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে দেশটিকে দুর্বল করে তোলার চেষ্টায় মেতে উঠেছে। তার কথায় আক্রমণকারীরা মনে করেছিল বিশেষ ব্যক্তিবর্গ সংবেদনশীল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করতে পারবে, কিন্তু তাদের ধারণাটি ছিল ভুল। খামেনি দাবি করেন, জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে রাজপথে নামিয়ে এনে এই ব্যবস্থাকে উৎখাত করা ছিল ওদের মূল লক্ষ্য। সাম্প্রতিক ইরানি ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য ঘিরে সামরিক ভারসাম্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসে দ্বিপাক্ষিক সংঘাতে ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যার বড় একটি অংশ ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিহত হলেও তেহরান এই হামলাকে প্রতিরক্ষামূলক ও বৈধ জবাব বলে আখ্যা দিয়েছে। খামেনির সর্বশেষ বক্তব্য থেকে স্পষ্ট হয় যে ইরান ভবিষ্যতে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। তার ভাষণে উঠে এসেছে আত্মবিশ্বাস, প্রতিরোধের বার্তা ও স্পষ্ট এক ধরনের হুঁশিয়ারি। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বকে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরের একটি মনোবল সৃষ্টির প্রচেষ্টা। খামেনির ভাষণে এই মুহূর্তে ইরান সশস্ত্র আদম প্রতিরোধী নীতির উপর ব্যবস্থা রেখেছে, তার প্রতিফলনও ঘটেছে। বিশেষতভাবে ইসরায়েলকে উদ্দেশ্য করে তার এই বার্তা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।